আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। এখন এটি কি আইনি প্রশ্ন? প্রথমত এটা আইনি প্রশ্ন হলে আইনিভাবে এর সমাধান করতে হবে, যেটা তথ্য উপদেষ্টা বলেছেন যে পুরোপুরি মানে আওয়ামী লীগ চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে কিনা আদালত ঠিক করবে। আর দ্বিতীয় হচ্ছে যে এটি যদি রাজনৈতিক প্রশ্ন হয়, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তবে আমি মনে করি না কোনোভাবেই এটি কেবল এটি আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়। আইনশৃঙ্খলাজনিত সমস্যা হয় যে কোনো একটা কর্মসূচি নেওয়া হলো, সেই কর্মসূচি যাতে হতে না পারে বা সেই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো গোলমাল না হতে পারে। আজকে তো 32 নম্বরে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে গেছে বলে মনে হয়। সেখানে জামাত একটা মিছিল করেছিল, সাংবাদিকরা তার ছবি তুলতে গেছিল, সেটি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে কি ঘটনা ঘটছে সাংবাদিকদের উপর আক্রমণ করেছে নির্মমভাবে। যেটি এখন ফ্যাসিবাদ কোনটা, এই মানে আমরা যদি ফ্যাসিবাদ বলতে কণ্ঠ রোধ করাকে বোঝায়, যদি প্রতিপক্ষের উপর আক্রমণ বোঝায় এবং প্রতিপক্ষকে রাস্তায় বের করতে না দেওয়া বোঝায়, তাহলে এই সাংবাদিকদের উপর দলন পীড়ন বুঝি, তাহলে এটা তো ফ্যাসিবাদ। তাহলে ফ্যাসিবাদ যায়নি। দ্বিতীয় হচ্ছে যে যখন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, যেমন নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকারের শেষ সময় জামাত ইসলাম। তো সুতরাং এই নির্বাহী আদেশে নিষিদ্ধ এটা কোনোভাবে গ্রহণযোগ্য। কিন্তু এখন তো ওটা পার্লামেন্টে রেটিফাই হয়েছে। আচ্ছা, পার্লামেন্ট হয়েছে মানে কি ওই আইনটা রেটিফাই হয়েছে, মানে এটি করা হয়েছে কিন্তু সন্ত্রাস দমন আইনে, এবং ওই সন্ত্রাস দমন আইনটি করা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়। আমরা তো 55 বছর ধরে বলে আসছি কোনো রকম নিবর্তনমূলক আইন থাকবে না। সন্ত্রাস দমন আইনকে সন্ত্রাসীদের দমনের জন্য না রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য করা হয়েছিল। এখন রাজনৈতিক দল যদি সন্ত্রাসীর কায়দায়, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে গতকাল এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে 23শে জুনকে সামনে রেখে যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি না করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে, সে কারণে পুলিশ নিয়োগ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং সেনাবাহিনী হয়তো 6টি জেলায় মোতায়েন করা হয়েছে। প্রথমত হচ্ছে যে তাহলে এই যেখানে আওয়ামী লীগ মিছিল করেনি সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড কে করবে? আর খুব যে বড় মিছিল করেছে বা বড় ধরনের তারা শোডাউন দিয়েছে তাও মনে হয় না। তাদের গত 1.5 বছর ধরে যে রাজনৈতিক তৎপরতা, সেটা কিন্তু সামাজিক মাধ্যমে। সুতরাং সামাজিক মাধ্যম কি, এবং সামাজিক মাধ্যম তো বন্ধ করার কোনো মেকানিজম এখনো তৈরি হয়নি। আওয়ামী লীগও পারেনি। হয়েছে কিছুটা। আওয়ামী লীগ করেছিল ওই যে গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে। ইন্টারনেট আপনার আইডি দিয়ে আপনি যে কাজটা করছেন সেই আপনার আইডিটাকে নষ্ট করে দিতে পারে না, সেটা আবার নতুন আইডি করবে। মানে এটা তো হচ্ছে আপনি যত তাকে থামাতে চাইবেন তত সে চেষ্টা করবে। তা আমি মনে করি একটা হচ্ছে যে তথ্য উপদেষ্টার কথা করে যে এটা আদালতের মাধ্যমে এর মীমাংসা হতে পারে একটা। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিকভাবে মীমাংসা। এখন আদালতের মাধ্যমে ধরেন আদালতে যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের সমন জারি হয়েছে অথবা বিচার প্রক্রিয়া চলছে, সেটা সেভাবে দলের বিরুদ্ধে একটা রিট হয়েছে, আর দলের বিরুদ্ধে একটা আবেদন করা হয়েছে, তাকে নিষিদ্ধ। আমি আদালতটাকে বাদ দিলাম, আওয়ামী লীগের দিক থেকে তাদের এই এত বড় একটা ঘটনার পরে তাদের নৈতিক কতখানি আছে, ভিত্তি আছে তাদেরকে আবার রাজনীতিতে? এসব ক্ষেত্রে সময় কিন্তু একটা বড় বিচারক বা বড় নির্ধারক। 2024 কি তারা নামতে পেরেছে কেউ? 2024 ফেব্রুয়ারি, 24 আগস্টে অথবা তার পরে 25 আগস্টেও, আজকে 26 আগস্টে তারা যে নামতে পারলো, নিশ্চয়ই শাসন ব্যবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো না কোনো দুর্বলতা ছিল, কোনো ঘাটতি ছিল, অথবা যে গণ অভ্যুত্থানটা যেসব অঙ্গীকার নিয়ে হয়েছিল সেই অঙ্গীকার বাস্তবায়নে ঘাটতি ছিল। যেটি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে আওয়ামী লীগ কী কারণে প্রাসঙ্গিক হয়েছে, কী কারণে ফিরে আসছে। তিনি কিন্তু একবার বলছে যে আওয়ামী লীগ ফিরে এসেছে। আমি মনে করি না ফিরে এসেছে, কিন্তু কথা হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক। কিন্তু দল হিসাবে নিষিদ্ধ করা, দল হিসাবে বাংলাদেশে এবং পাকিস্তানে অনেক দল নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে জামাত ইসলাম 3 বার নিষিদ্ধ হয়েছে। স্বাধীনতার পর 10 বছর জামাত ইসলামের নামে দল ছিল না, 80 সাল পর্যন্ত। 80 সালে তাদের হয়েছে।
সুতরাং কমিউনিস্ট পার্টি, তারপর ডেমোক্রেটিক লীগ জিয়াউর রহমানের আমলে নিষিদ্ধ হয়েছে। এর সাথেও কোনো কোনো দল নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ করে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দল নিষিদ্ধ করে গণতন্ত্রকে সংহত করা যাবে না, এগিয়েও নেওয়া যাবে না। এখন এটি আমি মনে করি রাজনৈতিক প্রশ্ন। তাই যারা অপরাধ করেছে তাদের যদি আপনি বিচার করেন, তাহলে অপরাধ যারা করে নাই তাদের, আমরা তো এই আওয়ামী লীগ ফিরে আসা না নির্বাচনের সময় দেখেছি, কোনো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কোনো দল বলেছে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট আমরা চাই না। এমনকি জামাত ইসলামের যে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাকি নাম, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও কিন্তু বলেছেন যে যারা অপরাধ করে নাই, যারা নিষ্কলুষ আওয়ামী লীগের এবং যারা মুজিবুর হকের নিরীহ অনুসারী ছিলেন তাদের কাছে আমি ভোট চাই। বিএনপির তো বিভিন্ন জায়গায় করেছে, চেয়েছে। এমনকি এনসিপিরও কোথাও বলছে যে যাদের মানে নিরীহ আওয়ামী লীগারদের ভোট চাই। তাহলে নিরীহ আওয়ামী লীগাররা যদি রাস্তায় নামে আপনি কি বলবেন? আইনিভাবে তো বাধা দিতে পারেন না। আর যদি বলেন বিচারটা 1.5 বছরেও হয়নি, 2 বছর হতে চলছে, 2 বছরও হয়নি, বিচারটা কবে হবে? প্রথমত দলের বিচার, দ্বিতীয় হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। একজন সাংবাদিকের বিরুদ্ধে যদি আপনি একাধিক হত্যা মামলা দেন, যে হত্যা করেছে তিনি যদি অন্য অপরাধ করেন, একজন শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা, একজন আইনজীবীর বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে হত্যা মামলা, তাহলে বিচার প্রক্রিয়াটা কি সঠিকভাবে চলছে? আমরা তো আদালতের উপর নির্ভর করবো। যদি আপনি বলছেন যে আদালত বাদ দিলাম, আপনি নৈতিক যে প্রশ্ন করেছেন, অবশ্যই নৈতিক প্রশ্নটি এখানে জড়িত। 24শে জুলাই অভ্যুত্থানের দায় আওয়ামী লীগকে নিতে হবে। তারপর তাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, অনুশোচনা করতে হবে রাজনীতিতে ফিরে আসতে হলে। কারণ এটি কোনো অপরাধ স্বীকার করলে তার মধ্যে সেটা কোনো দুর্বলতা নয়, বরং অপরাধ অস্বীকার করলে, অগ্রাহ্য করলে সেটি কিন্তু নৈতিক অবস্থানকে দুর্বল করে। আর দলটি কোত্থেকে পরিচালিত হবে? দলটি দেশের দল হলে দেশের মাটিতেই পরিচালিত হবে। আমরা তো দৃশ্যমান কাউকে দেখি না, অদৃশ্য দল তো পরিচালিত হতে পারে না। এই বিষয়ে যে বর্তমান সরকারি দল এবং বিরোধী দলের অবস্থানটা কি, অভিন্ন মনে হয় না। যদিও সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই আইনটি সবাই মিলে পাশ করেছে, কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। আপনার কাছে কি মনে হয় যে কোনো না কোনো দল তাদেরকে চায় যে তারা রাজনীতি আবার পুনর্বাসিত হোক? মানে এই প্রশ্নে কি কোনো দ্বিমত আছে? মানে আচ্ছা, কোনো দল চাইলে কি হয় না? জনগণ চাইতে হবে, তাহলে জনগণের কাছে যেতে হবে, তাহলে আরেকটি গণভোট হতে হবে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি আসবে না, একটা গণভোট হোক। মানে আপনি দল চাইলে তো হতে পারে না। যেমন ধরেন বাংলাদেশে আমি বলছি, বাংলাদেশে অনেক দল যারা সেকুলারিজমে বিশ্বাস করে, যারা বামপন্থায় বিশ্বাস করে, তারা মনে করে ধর্মভিত্তিক দল থাকা উচিত না। আবার যারা ধর্মভিত্তিক দলে বিশ্বাস করে তারা মনে করে এই সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী দল থাকা উচিত না। কিন্তু এই চাওয়ার উপর তো দল থাকবে না। দল থাকবে জনগণের আস্থার উপর। জনগণ অনাস্থা প্রকাশ করুক। আমি মনে করি বিষয়টি জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত, আর সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আজকে আমরা যতই যা বলি, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর বাস্তবতা পাল্টে যাবে। ধন্যবাদ রাকিব। রুহুল কবির রিজভী যেভাবে বলছেন যে ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে আর সম্ভব নয়, কিন্তু সৌরভ ভাই একটা কথা বলছেন যে সময় অনেক কিছু ঠিক করে দেয়। তো আপনার কি মনে হয় যে সেই সময়টা আসছে আওয়ামী লীগ ফেরত আসার মতো? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ডেফিনেটলি রাজনীতির সময়টা খুব ইম্পর্টেন্ট, সময় এবং কনটেক্সটে কোনটা হচ্ছে। তো সময়ে আগামীতে সময়টা কোন জায়গায় কী হবে, ধরেন আওয়ামী লীগ তো এটা বলেছিল যে তারা 2041 সাল পর্যন্ত নির্বিঘ্নে ক্ষমতায় থাকবে। ইভেন 24-এর ইলেকশনের কয়েক মাস পরেই তাদের পতন হতে হলো। তো এটা তো আওয়ামী লীগ কখনো জানতো না এবং আওয়ামী লীগ এটা বিশ্বাস করতে পারেনি, পতনের পরও সেটা ফিল করতে পারেনি। তো সময়ের উপরে অনেক কিছু ছেড়ে দিতে হয়, কিন্তু কারেন্ট বাস্তবতায় আগামীর সময়টাকে আপনার আয়নার অনেক কিছু দেখা যায় আর কি। এবং যারা রাজনীতি বিশ্লেষণ করে বা যারা রাজনীতি নিয়ে ভাবে, চিন্তা করে, দেশ নিয়ে চিন্তা করে, তাদের অনেক
পয়েন্টগুলো মিলাতে হয়, মিলালে একটা সরলরেখা বা একটা মানে একটা অবয়ব তৈরি হয়, ত্রিমাত্রিক একটা অবয়ব তৈরি হয়। দেখুন আওয়ামী লীগ প্রশ্নে এখানে অনেকগুলো প্রশ্ন জড়িত। আওয়ামী লীগ প্রশ্নে একটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের বিচারটা আজকে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন যে আদালতের রায়ে সিদ্ধান্ত হবে, এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হচ্ছে বা নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু পার্মানেন্টলি না। তো তার মানে এটা আদালতের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ধরেন সৌরভ একটা কথা বলছে যে এটা রাজনীতি সিদ্ধান্ত কিনা বা রাজনীতি সিদ্ধান্ত হওয়া উচিত বা রাজনৈতিক অ্যাকোমোডেশন হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ধরেন বিএনপির যে একটা ট্রুথ অ্যান্ড হিলিং কনসিলেশন তাদের ইশতেহারও ছিল, সবসময় তারা বলে আসছে। তো সেই প্রক্রিয়া যেতে হলো তো আপনার ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে যারা অপরাধ করেছে দৃশ্যমানে জিনিসটা, তো তাদের পক্ষ থেকে তো অন্তত সরি ফিল করতে বা অনুশোচনার মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। তো সেই জায়গার মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসছে? আওয়ামী লীগ তো আসছে না। আপনি দেখেন গতকালে তারা কোথায় জানি মিছিল করছে এবং পুলিশকে ওপেন হুমকি দিচ্ছে যে আসবি না, তোর গুলি করে মেরে ফেলবো। তো এখন দেখেন তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণগুলা, ইভেন সে 24-এ এই এক কথা হচ্ছে এটা তো অস্বীকার করেই, অস্বীকার পরবর্তী সময় আপনি দেখেন এই যে হুমকি দামকি, তার যে পুরনো যে প্রবণতা, তার যে ফেসিবাদ স্বৈরাচারী বা তার কাঠামোগত যে প্রবণতা, সেই প্রবণতাটাকে সে কন্টিনিউয়াস রেখেছে। তখন এর মাঝখানে তাহলে আপনি মানুষ, জনগণ, পিপল, রাজনৈতিক দলগুলোর মধ্যে কীভাবে সিম্পেথি গেইন করে তাকে একটা ব্যবস্থা করবেন, সেই ব্যবস্থার পরটা সে নিজে বন্ধ করতেছে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে কি উনি আরেকটা কথা বলছে যে অদৃশ্য দল বা পরিচালনা কারা করবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরেন আওয়ামী লীগ এতদিন বাংলাদেশের মানুষ মনে করতো যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের আশীর্বাদ তুষ্ট একটি দল, আর এখন মানুষ মনে করতেছে যে এটা ভারতের আর একটা এক্সটেনশন পার্ট। এবং তাদের আচরণগুলো আপনি যেভাবে দেখেন, এই যে কিছুদিন আগে চৈতালি চক্রবর্তী হঠাৎ করে কোত্থেকে নাজিল হলো দিয়ে বলতেছে সুবন্ধ দাদার কথা অনুযায়ী ফেরত আসবে এবং সুবন্ধ দাদাই দিদিকে ফেরত আনবে, হাসিনা দিদিকে ফেরত আনবে। এখন এই যে আপনি ওপেনলি আরেকটা দেশের উপরে বা এই যে পশ্চিমবঙ্গে যখন আপনার যখন বিজেপি জিতলো, তাদের মধ্যে একটা আনন্দ জোয়ার বয়ে গেল। ইভেন শুধু তাই না, তাদের তখন মুখ্যমন্ত্রী নির্ধারণ করেনি, মানে বিজেপি মুখ্যমন্ত্রী নির্ধারণ করার আগে তাদের 3-4 জন ক্যান্ডিডেট ছিল, শুভেন্দু অধিকারী হতো, তিনি এগিয়েছিলেন, কিন্তু নির্ধারণ করেনি। তার আগেই আওয়ামী লীগের প্যাডে তাকে অভিনন্দন জানানো শুরু হয়ে গেল। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি বাংলাদেশের এই যে জনগণের কাছে ছেড়ে দেওয়া বলছে, জনগণ তো এখন এটা ওপেন ক্লিয়ার, যারা আওয়ামী লীগ মতাদর্শী লোক তারাও মনে করতেছে এটা ওদের একটা এক্সটেনশন পার্ট। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে আমি মনে করি যে আওয়ামী লীগের অতি দ্রুত রাজনীতি ফেরাটা খুব কঠিন হবে। কারণ হচ্ছে কি যখন আপনি ধরেন যে উনি একটা কথা বলছে যে রাজনৈতিক পরিস্থিতি এদেরকে ফেরত আনার সুযোগ করে দিচ্ছে কিনা, এটা ট্রু। ধরেন অনেক কিছুই পুরনো ফেসিবাদের কায়দায়, মানে ফেসিবাদ জিনিসটা তো আপনি বলে হবে না, এটা তো আসলে আপনার অ্যাক্টিভিটি আচরণে প্রকাশ পাবে। যেমন আজকে দেখেন 32 এখানে তো আওয়ামী লীগের কেউ যায়নি এবং সরকারও তো কাউকে কেন পাঠায়নি, গেছে কারা, জামাত গেছে, আবার পিটেছে সাংবাদিকের পিটেছে। তো এটা তো ওপেন আপনাদের মিডিয়াগুলোতে আসছে। তো এটা কিন্তু আরেকটা ফেসিবাদের আচরণ, কারণ আপনি আরেকজনকে জোরপূর্বক দমন করতে যাচ্ছেন। আওয়ামী লীগ যদি কোনো বিশৃঙ্খলা করে বা ওরা যদি করে, এটা দায়িত্ব সরকারের, তার সাথে একটা এক্সিস্টিং গভর্নমেন্ট আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পুলিশ আছে, অন্যান্য তার ফোর্সিং বাহিনীগুলো আছে। তো সেটা দায়িত্ব নেই বা আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা নেই। তার মানে আপনি নিজ থেকেই আরেকটা ফেসিবাদ নিজের উপর দায়ভার নিয়ে নিচ্ছেন। তো এই আচরণগুলো প্রকাশ হলে তো তখন এই আচরণগুলো যত বেশি আপনি করবেন সমাজে, তত বেশি আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাবে অটোমেটিকলি। এই কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পলিটিক্যাল ডিল করতে হবে, আর আদালতের বিষয়টা তো আদালতের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, সময়ের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয় এখানে আরেকটা প্রশ্ন এখানে জরুরি, অনেকে এটা মনে করেন, আমি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ ফিরবে, যেহেতু একটা ভোটার সংখ্যা ছিল, কোনো না কোনো ফর্মে সে ফিরবে। হ্যাঁ, কারণ আপনার মুসলিম লীগের তো নিষিদ্ধ করে নাই, কোনো না কোনো ফর্মে সে ছিল, জাতীয় পার্টির তো অনেকগুলো ভগ্নাংশ ছিল, ইভেন আপনার জাসদের তো অনেকগুলো ভগ্নাংশ আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগে ফিরবে, কিন্তু এখানে মেজর কোশ্চেন আমার কাছে সেটা যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে কিনা। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারতেছে না। এখানে আপনার একটা যোগ করি, ধরেন আপনি যদি আওয়ামী লীগের মতদর্শী বা নিউট্রালাইজ কাউকে জিজ্ঞেস করেন যে হাসিনা কে ফিরবে, এর সঠিক উত্তর আপনাকে তার কাছে পাবেন না। সে মনে করে যে কোনো না কোনো সময় ভারত বাংলাদেশের উপর প্রেশার খাটিয়ে, সরকারের উপর প্রেশার খাটিয়ে হাসিনাকে এখানে দিয়ে যাবে বা হাসিনা ফেরত আসবে। এই বাস্তবতা কি এখানে আছে? ধরেন আরেকটা আমি যোগ করি, পৃথিবীতে গণ অভ্যুত্থানের মুখে বা গণ আন্দোলনের মুখে যেসব এ ধরনের শাসকদের পতন হয়েছে, খুব কম শাসক নিজ দেশে ফেরত এসেছে, যারা পালিয়ে গেছে। ধরেন রেজা পাহলভি 1979-এ ইরানি শাসন বিপ্লবের পর, তারপরে ইজিপ্টে 80 সালে উনি মারা গেলেন। ফার্দিনান্দ মার্কাস 86 সালে পিপল পাবলিক রেভলিউশনের মধ্যে ক্ষমতাচ্যুত হলো, যুক্তরাষ্ট্রের হাওয়াইতে 1989-তে মারা গেলেন। ইদি আমিন উগান্ডার, তিনি মারা গেলেন জেদ্দাতে। তারপরে বেন আলী 2011 সালে, যেটাকে আমাদের সাথে মিলানো হয়, তিউনিসিয়ার, তিনি মারা গেলেন আবার হচ্ছে সৌদি আরবে। এরকম অসংখ্য উদাহরণ আছে। তো হাসিনার যে বয়স, কারণ হাসিনার বয়স +-80, তো সেই 80 বয়স আগামী এই সরকার যদি 5 বছর তো একটা ইলেকটেড গভর্নমেন্ট সাধারণভাবে থাকবে, তো 85 হবে, তখন তার বয়স, এই বয়স প্রেক্ষিতে এটা যদি হাসিনার বয়সটা যদি ধরেন 40, 50, 60 যদি হতো, তাও এটা মেনে নিতে পারতাম। কিন্তু আমি মনে করি না যে হাসিনা ফেরার কোনো সুযোগ আছে। এখন আওয়ামী লীগের নেতৃত্বটা পরবর্তী কাজ নেবে। আমাদের অনেক মঞ্চে, অনেক জায়গায়, রাজনৈতিক অঙ্গনে অনেক কানাঘোষা রয়েছে যে পরবর্তী দায়টা কার, মানে দায়িত্বটা কে নেবে, কি সজীব জয়ের হাতে যাবে, শেখ রেনার হাতে যাবে, ববির হাতে যাবে, নাকি তাদের পরিবারের বাইরে কাউকে যাবে। তো সেটা দেখার জন্য হচ্ছে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ তখন নির্ধারিত হবে। বাট আমার কাছে ইন কমন সেন্সে ওপেন আইতে মনে হচ্ছে, ইনভিজিবল আইতে সেটা হচ্ছে যে হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের ফেরা হচ্ছে না। ধন্যবাদ। শিশির, আপনার কাছে আসি, সেটা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে 11 দলীয় জোট মাঠে নেমেছে,
কিন্তু সরকারের পুলিশ বাহিনী আছে, কয়েকটা জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা আছে। তার মানে সরকারের সব আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে যে আপনাদের রাজপথে নামতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন সহ-আলোচককে, সময় টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে। দেখেন, 11 দলীয় জোট বা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জুলাই বিপ্লবীরা বা যারা জুলাই ঘটিয়েছে বাংলাদেশে, তারা আওয়ামী লীগের ব্যাপারে একদম স্পষ্ট অবস্থান নিয়েছে। এখানে রাজনৈতিক দল দিয়ে বিবেচনা করলেও হবে না। অনেক সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে। আপনি দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে যাই দেখেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তো আওয়ামী লীগের ব্যাপারটা যেটা মানে আজকে তথ্য উপদেষ্টা বললেন, মানে আমরা মাঝে মাঝে আহত হই ওনার আচরণে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আদালত নেবে। দেখেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল, তারা নিজেদেরকে নিষিদ্ধ করে বাকশালে ঢুকে গেছে এবং তারা নিজের দল নিষিদ্ধ করতে পারে, এটা একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে বাকশাল হয়েছে, সুতরাং তারা ওই জায়গা থেকেও তারা মানে রাজনৈতিক দল হিসেবে থাকতে চায় না। তারা একটা বাকশাল ফেসিজমের মধ্যে ঢুকছে। শেখ হাসিনাও বাংলাদেশে কোনো সময় রাজনৈতিক দল হিসেবে নিজের বা রাজনৈতিক নেতা হিসেবে কখনো সে নিজের মনে করতো না, সেখানে একটা রেজিমে মনে করতো। তো সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কখনো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা পলিটিক্যাল সায়েন্সে এটা ভুল করবে না, রাজনৈতিক সংজ্ঞায় এটা আসে না। যদি রাজনৈতিক দল হতো আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে ফেরার তো করছেন কেন, আশঙ্কা করছেন কেন? আমরা আওয়ামী লীগকে ফেরার আশঙ্কা করছি না, তবে আমরা মনে করি আওয়ামী লীগ যে এখন বাংলাদেশে যেভাবে মানে আপনার ফেসিজম বা অবশিষ্ট ফেসিজম তার ভিতরে আছে, বা তার যে বিষাক্ত রাজনীতি মানে কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ, সেগুলো আমাদের উদ্বিগ্ন করছে। যেমন গাজীপুরে যেটা বললো যে ওরা পুলিশকে প্রকাশ্যে বলছে সামনে আগালি মেরে ফেলবো, মহাখালীতে ওরা ককটেল মেরেছে। আপনি দেখেন বিএনপির সাথে জামাতের, এনসিপির অনেক জায়গায় কিন্তু রাজনৈতিক বিরোধ আছে, দলাদলি আছে, সব আছে, কিন্তু আমরা কিন্তু এই 2 বছর কোনো দলের বিরুদ্ধে কিন্তু বোমাবাজি করি নাই। এটা আমরা করি নাই। হ্যাঁ, হয়েছে আমাদের মধ্যে কাদা ছুরি হয়েছে, সব হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল, সে আসে একদম সন্ত্রাসী কায়দায়, মানে একটা জঙ্গি সংগঠনের মতো করে আসে। এখন তারা তো যেভাবে মানুষকে ট্রিট করে, এই জন্য তো আপনাকে রাস্তায় নামতে হবে, যা সাধারণ জনগণের জন্য আপনার রাস্তায় নামতে হবে। আর কিছু জিনিস ভাই, যেটা সৌরভ ভাই বললো, আমি শুনলাম যে ফেসিজম এখন আমাদের মধ্যে আছে, ভাই আওয়ামী লীগের মধ্যে কতটুকু দেখতে পারলো। দেখেন, আজকে জামাতের নেতাকর্মীরা বা কিছু উগ্র সমর্থকরা যেটা করেছে সাংবাদিকদের সাথে, এটা আমরা প্রত্যেকে নিন্দা জানাই। এটাকে কখনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। কিন্তু আপনাকে দেখতে হবে, কিছুদিন আগে কিন্তু বগুড়ায় আমাদের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধাচরণ করায় 4 জন সাংবাদিককে কিন্তু জেলে ভরেছে। আজকে তো শুধু মানে হামলা হয়েছে, তারা জেলে ভরে দিয়েছে। তো সেগুলো কিন্তু আমরা সেভাবে বড় করে দেখি না। আমরা আওয়ামী লীগ যেভাবে ভোবাজি করছে সেটাকেও ফেসিবাদ মনে করতেছি না। আজকে এখানে শুধু সংঘর্ষটাকে ফেসিবাদ মনে করতে, আমি এই সংঘর্ষকে জাস্টিফাই করি না, এটা একটা উগ্রবাদ। এবং আমি মনে করি বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে উগ্রবাদ আছে, বামপন্থীদের মধ্যে বামপন্থার উগ্রবাদ আছে, জাতীয়বাদীদের মধ্যে উগ্র জাতীয়তাবাদী উগ্রবাদ আছে, এগুলো আছে বাংলাদেশে। এগুলো মানে এখনো রাজনৈতিক চর্চাটা আমরা ওইভাবে যাইতে পারি নাই, বা এখনো আমরা মানে শিক্ষিত রাজনৈতিক জনগোষ্ঠী হইতে পারি না, এটা আমার কাছে মনে হয়। তো শুধু এক পকেটটা দেখলে হবে না। আর যেটা বললেন তথ্য উপদেষ্টা, আদালতের বিষয়, দেখেন একমাত্র বাংলাদেশের জনগণ যারা আদালতকে স্বাধীন করছে। এই যে যদি আমরা জুলাই আমরা এই বিপ্লব না করতাম, বাংলাদেশে আদালত যে পরাধীন ছিল, এটা আজীবন পরাধীন থাকতো। এই যে 17 বছর আমাদের 3টা ইলেকশনে আমাদের ভোটার অধিকার হরণ করলো, আদালত কি পারছে আমাদের ভোটার অধিকার ফিরে দিতে? বরং আদালতের প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লাথি মেরে বের করে দিয়েছে, তারা তার নিজের অধিকারও পায় নাই। এই জুলাই যদি না করতো, আদালত স্বাধীন হতো না। আমরা এখন আদালতকে স্বাধীন করে দিচ্ছি। যদি এখানে আদালত যদি অন্য কিছু করতে যায়, বা বাংলাদেশের জনগণ তাদেরকে বারবার উদ্ধার করে স্বাধীন করে দেয়, তাদের অধিকার ফিরিয়ে দেয়, এখন তারা যদি মনে করে একটা সন্ত্রাসী গোষ্ঠীকে তারা কোনোভাবে প্রতিবেশী দেশে না, আদালতে কি সিদ্ধান্ত নেবে আমি বলতে চাই না, এখানে আমার এখানে আশঙ্কা আছে। কারণ বাংলাদেশের আদালতকে বা নিম্ন আদালতকে বারবার রাজনৈতিক দলগুলো প্রভাবিত করে, যেটা আওয়ামী লীগ করেছে। এখন এই উপদেষ্টার কথা আমি মানে সন্দেহ পোষণ করছি, তারা আবার কোনোভাবে আদালতের মাধ্যমে আওয়ামী লীগ ছাড় দিচ্ছে কিনা। কারণ কথার টোন হচ্ছে অনেকটা আওয়ামী লীগ একটু নর্মালাইজেশন প্রজেক্টের মতো। তো এটা আমাদের একদমই স্পষ্ট অবস্থান। আর তারপর যেটা ভাই বললেন যে মানে শিক্ষকদেরকে মানে গ্রেপ্তার করা হচ্ছে যারা, আচ্ছা এখন শিক্ষক তো ধরেন আপনার যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির যে মুক্তিযোদ্ধার কমান্ডার যে লীগ ছিল, ও যে শিক্ষক জামাল উদ্দিন, সে তো বলছে জুলাই যোদ্ধাদেরকে ব্রাশ ফায়ার করো, গুলি করো। সে তো শিক্ষক, তাকে গ্রেপ্তার করবে না? নাকি শিক্ষকতা করানো তার হচ্ছে সব গুনাহ মাফ হয়ে যাবে? যদি আপনি বলেন এই যে মূল্যবাদের অর্থনীতির লেখে বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে ফেলেছে, 234 বিলিয়ন টাকা পাচারকে যারা জায়েজ করেছে, এই যে আবুল বারাকাত, সে তো শিক্ষক, এখন কি আপনি তাকে মাফ করে দিবেন শিক্ষক হওয়ার কারণে? এবার আসেন, উনি বিচারপতিদের কথা বললো, বিচারপতি খায়রুল হক বাংলাদেশের ভোটাধিকার হরানোর জন্য মানে তার আওয়ামী লীগের পাড় চাটামি করে তার জীবন ধ্বংস করে দিয়েছে।
এখন খায়রুল হকের বিচার হবে তার না? বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় তো মামলা না, হবে। আমি বলতেছি এখন আপনি যদি বলেন Point টা খায়রুল হক বলুন। বিচারক, হ্যাঁ জাস্টিস হ্যাঁ, মাই লর্ড, হ্যাঁ, বিচারক। আমি এটা আপনি এটা বলতে পারবেন না, বলতে হবে হ্যাঁ বিচারক কোনো সময় ভুল আমি করে। একটু না, না, intervene আমি তো করবো। অবশ্যই- আমি শেষ করি, আমি শেষ আচ্ছা, করি। বলেন, বলেন। এবার আসেন সাংবাদিকদের কথায়। বাংলাদেশে গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, সাংবাদিক, এই ব্যাপারে আমাদের কোড অফ কন্ডাক্ট আছে, সবসময় আছে। কিন্তু যদি কেউ যদি ধরেন আপনার ফারজানা রূপের মতো যদি বলে যে হেফাজতের এখানে সব জঙ্গি, এদেরকে গুলি করে মেরে ফেলা উচিত, এই গণহত্যার সাথে যারা জড়িত থাকে, উস্কানি দেয়, সম্মতি উৎপাদন করে, তাদের ব্যাপারে বাংলাদেশে প্রচলিত আইনি কি বিচার হবে না? সাংবাদিক হওয়ার কারণে কি আপনি মানে মনে করেন হ্যাঁ, আপনারা প্রচলিত আইনে আগুন হবে। পানি ধরবেন আপনারে? কিন্তু আপনাকে নির্দিষ্ট আপনি অভিযোগের কি ভিত্তিতে- অভিযোগ আমি তো দিবেন? নির্দিষ্ট নির্দিষ্ট অভিযোগের অভিযোগের ভিত্তিতে বলতেছি। এখন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বললে বলে যে সাংবাদিক গ্রেপ্তার, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরলে বলে যে শিক্ষক না গ্রেপ্তার, না, হত্যা বিচারপতি মামলা, গ্রেপ্তার। হত্যা মামলা। এখন আমি আপনাকে বলি, শেখ হাসিনা কি কাউকে মানে নিজ হাতে গুলি করছে? গুলি করছে নাকি? সে তো সুপ্রিম অথরিটি, সে নির্দেশনা দিয়েছে। যারা এখানে এই যে সাংবাদিক, বিচারক, তারপরে হচ্ছে এখানে আপনি যদি বলেন অধ্যাপক, তারা অধ্যাপক ব্যাংক লুট করার সম্মতি উৎপাদন করে দিয়েছে কিভাবে ব্যাংক লুট করতে হবে। সাংবাদিক এখানে মানুষ মারার জন্য সম্মতি উৎপাদন করেছে কিভাবে মানুষ মারতে হবে। এখানে বিচারক এখানে ভোটাধিকার হারানোর জন্য সে রায় দিয়েছে। তাহলে আপনার এই যে জিনিসগুলো, তারা কি এখানে দোষী না শেখ হাসিনার মতো? আপনি বলবেন যে না, তারা নির্দিষ্টভাবে তারা তো কারো গুলি করে নাই, সে আবুল বারাকাত তো নিজে হাতে ব্যাংক লুট করে নাই। আপনি বলবেন যে খায়রুল হক তো কারো বলে নাই তুমি ভোট দিও না, কিন্তু সে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দেশে জাদুঘরে পাঠিয়ে দিছে। এগুলো ব্যাপারে তো আপনার স্পষ্ট রাখতে হবে। এখন আমরা মানে বলি যে দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে আমরা বরাবর বলি আওয়ামী লীগ আসলে কোনো বাংলাদেশের দল না। আওয়ামী লীগ দেখেন, যদি আওয়ামী লীগ বাংলাদেশের দল হতো, এই যে দলটা আমাদের চট্টগ্রাম এবং হচ্ছে রংপুর বিচ্ছিন্ন করার জন্য ভারতের গভর্নমেন্ট অফিসাররা এবং যারা সমরবিদ, এমিরেটাস অধ্যাপক ভারত কর্নার, সে বলেছে রংপুর দখল করে নাও অথবা বিচ্ছিন্ন করে নাও বা কিনে নাও। আমরা সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশের জনগণের প্রতিবাদ করছে। আওয়ামী লীগের বুদ্ধিজীবী বা আওয়ামী লীগ মনে কেউ আপনাদের প্রতিবাদ করতে দেখছেন? তারা তো চায় রংপুর দখল করে নাও, তারা তো চায় ইন্ডিয়া এখানে অপারেশনের নামক, ইন্ডিয়া বাংলাদেশে বোমা ফেলা। এবং তাদেরকে কি আপনি বাংলাদেশের জনগণের মতো করে ট্রিট করলে হবে? দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা ফয়সালা হয়ে গেছে। কিভাবে? আওয়ামী লীগ নিজে একটা যুদ্ধ ঘোষণা করেছে, জুলাই যুদ্ধ। এই যুদ্ধে সে তার সমস্ত শক্তি, রাজনৈতিক শক্তি, তার সকল প্রশাসন, তার বৈদেশিক সমর্থন সব নিয়ে সে আমাদের সাথে রাজপথে লড়াই করছে, লড়াই করে সে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার মধ্য দিয়ে তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। এখন যদি বলেন তার অবশিষ্ট কি আছে, তার হচ্ছে বিচার বাকি আছে, যেটা নাৎসি পার্টির বিরুদ্ধে মানে করা হয়েছে, নাৎসিদের ব্যাপারে যে বিচার হয়েছে, বা আপনি যদি বলেন আশরাফ গানী সরকার যেভাবে পালিয়ে গেছে, আপনি যদি বলেন এখানে সিরিয়ার বাশার আল সরকার, আসাদ আল সরকার, এদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, এরকম সিদ্ধান্ত হয়েছে। এখন অনেকে বলবে তা আওয়ামী লীগের তো পারেন নাই, আওয়ামী লীগ তো এখনো আছে, মানে পাড়ায় মহল্লা এখনো মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? দেখেন আমি আপনাকে বলি, ইরানের পরাজিত শক্তি আজকে 50 বছর হয়ে গেছে, তারপর তারা ইরানের ওই বিপ্লবকে মানে না, এই গভর্নমেন্টকে মানে না, ইরান দেশটাকে মানে না। তার মানে কি ইরান পিছিয়ে গিয়েছে? ইরানের জনগণ কি তাদেরকে আবার মনে করছে তারাই সঠিক? পরাজিত শক্তি কখনো আপনাকে মানবে না। আগামী 50 বছর হয়তো আওয়ামী লীগ আমাদেরকে মানবে না, বাংলাদেশের স্বাধীনতা মানবে না, এই জুলাই বিপ্লব মানবে না। তার মানে কি বাংলাদেশ তাদের কাছে মানা না মানা বা তার তার অপতৎপরতা কি বাংলাদেশের মানুষ কখনো গ্রাহ্য করবে? বরং আমরা মনে করি শিক্ষা নেওয়া উচিত, আগামী দিনগুলোতে তাদেরকে কিভাবে মোকাবেলা করব। আমার কাছে মনে হচ্ছে তারা এখন ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠন, যেমন RSS এর আদর্শ পুষ্ট হয়ে তারা এখন বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে, যেটা আগে শ্রীলঙ্কার তামিল টাইগারদেরকে ভারত প্রশিক্ষণ দিয়ে ওই শ্রীলঙ্কায় একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক এখন ভারত চাচ্ছে বাংলাদেশে এখানে একটা জঙ্গি সংগঠন তৈরি করা, এটা আওয়ামী লীগের মাধ্যমে করা, এবং বিভিন্নভাবে এটা করছে। সুতরাং আমাদেরকে কেন আজকে সেনাবাহিনীর র্যাব নামার দুঃখ হলো? কারণ একটা জঙ্গি সংগঠনের সাথে আপনি অবশ্যই বাহিনী লাগবে, জনগণকেও লাগবে। এখন আপনি যদি মনে করেন হ্যাঁ শুধু জনগণ তো হয়, বাহিনী দরকার ছিল না, আবার শুধু বাহিনী হয় জনগণ দরকার ছিল না, হবে না এটা। কারণ তারা অলরেডি সশস্ত্র, তো সশস্ত্র সংগঠনের সাথে আপনার সকল প্রস্তুতি রাখতে হবে। তারপর হচ্ছে তারা একটা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আপনার এখানে সন্ত্রাসী কার্য করছে, কোনোভাবে আপনি এটা ছোট করে দেখবেন না, দেখার সুযোগই নাই এখানে। সবকিছু মিলে আমরা যেটা মনে করি, সরকার গত 1.5 বছর তাদের প্রতি যে সফট কর্নার ছিল, যার কারণে তারা কিছুটা সাহস পেয়েছে। এখন সরকার যখন কিছুটা এখন তাদের প্রতি এখন হয়তো আইন শৃঙ্খলা প্রয়োগ করছে, দেশের জনগণ এখন তাদের সাহস বেড়েছে, রাজনৈতিক দলগুলো সরকারের সমর্থন দিচ্ছে, এটাকে আমরা খুব পজিটিভলি দেখি। তবে অনেক সময় আওয়ামী লীগের তো অনেকে বলেন যে আওয়ামী লীগের এখনো একটা জনপ্রিয়তা আছে,